আমরা তো গত 5ই আগস্টের পরে যে ভয় ছিলাম, এখনো সেই ভয় আছে। বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের জাতির পিতা, আপনি সেই 32 নম্বর আপনি গুড়িয়ে দিয়েছেন। প্রথমত 5ই আগস্টে তো সেটা ভাঙা হয়েছে, তারপরে 6 মাস পরে আপনি সেটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন, কিচ্ছু নাই সেখানে। সেই জায়গাতে মানুষ গিয়ে একটু ফুল দেবে কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে, সেইটাকে যদি আপনি বলেন যে সেটাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে এর চেয়ে অসভ্য, এর চেয়ে অমানবিক, এর চেয়ে বর্বর আর কোনো কিছু ধরতে পারে না। মানে আমাদের বাংলাদেশের এলিট অনেকের মধ্যে আপনি হাস্যরস কিংবা ঠাট্টা করে বলে যে বাঙালি তো ভীরুর জাতি, এরা আবার কি যুদ্ধ করবে, এরা আবার কি ক্রিকেট খেলবে। কিন্তু আপনি দেখেন যে বঙ্গবন্ধু এই ভীরু জাতিকে উৎসাহিত করে, তাদের সাহসী করে, এই পাকিস্তানের মতো একটা মানে বিশাল আর্মি, এবং তার পেছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তার পেছনে চীন, সেটাকে যে আমরা অর্জন করলাম, তো তাকে স্মরণ করবেন না? আপনি কাকে স্মরণ করবেন? আপনি কি ওই অসভ্য প্রেষ্যযুগকে স্মরণ করবেন না? 1975 সালের পর থেকে মুক্তিযুদ্ধ বিরোধী যে আপনার শক্তি, তারা রাজনীতি করার সুযোগ পেল, তারা কৌশলে বিএনপির সাথে থেকেছে, আবার কখনো কখনো তারা আওয়ামী লীগের সাথে তারা কিন্তু লিয়াজোগ করেছে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। প্রথমেই আমাদের অতল শ্রদ্ধা স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যের প্রতি, যারা 75-এর 15ই আগস্ট এই দিনটিতে বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। পরিবর্তিত বাংলাদেশ অর্থাৎ 2024-এর 5 আগস্টের পর থেকে যা কিছু ঘটছে আমরা দেখছি, এমনকি স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যাতে কেউ শ্রদ্ধা নিবেদন করতে না পারেন, তার মৃত্যুর দিনটিতেও তার সব ধরনের আয়োজন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। 2024-এও নেওয়া হয়েছিল, কিন্তু সেই দিনটির তাৎপর্য থেকে অর্থাৎ 15ই আগস্ট 75-এর সেই দিনটি থেকে আজ অবধি কি বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে এবং রাজনৈতিক বার্তাটা কি, এ নিয়ে আমরা আলোচনা করবো। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং শুরুতেই যেটি জানতে চাই, 2024-এর 5 আগস্ট এবং 2025-এর আচ্ছা, আমি কি 5 আগস্ট বলে যাচ্ছি? আমি ভুল বললাম কিনা? সাইফুল, আরেকবার দিন। কাজুদা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। 5 আগস্ট আর 15 আগস্ট আমি মিলাই ফেলছিলাম। আচ্ছা, আমি আরেকবার দিই ইন্ট্রোডাকশনটা। আমাদের যাচ্ছে প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। শুরুতেই আমাদের অতল শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের প্রতি, যারা 75-এর এই দিনটিতে বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। পরিবর্তিত বাংলাদেশ অর্থাৎ 2024-এর 5 আগস্টের পর থেকে আজ অবধি যা যা চলছে আমরা সবকিছুই দেখছি, এবং এমন একটা অবস্থায় আমরা রয়েছি যে স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও শ্রদ্ধা জানাতে, মানুষ যাতে শ্রদ্ধা জানাতে না পারে তার জন্য সব ধরনের আয়োজন সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এর মধ্যে দিয়ে বার্তাটি আসলে কি, সরকার যে বার্তাটি দিতে চাইছে বা বিশেষ গোষ্ঠী যে বার্তাটি দিতে চাইছে, সেটি বাংলাদেশের রাজনীতির জন্য কতটা তাৎপর্যপূর্ণ, এই সব বিষয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক শেখ হাফিজুর রহমান কার্জন। শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। যেটি জানতে চাই আপনার কাছ থেকে, 75-15 আগস্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে, নিশ্চয়ই তা নিয়ে আরো গবেষণা চলবে, কিন্তু 2024-এর 5 আগস্টের পর থেকে 15ই আগস্টকে কেন্দ্র করে বিশেষ করে যা কিছু ঘটছে, আপনার মূল্যায়ন একটু জানতে চাই ছোট করে। আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি আমাদের বাঙালির মহানায়ক এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা এই দিনে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে এই মানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, এটা বুঝতে হলে ইতিহাসের দিকে তো তাকাতে হবেই। কারণ আপনাকে বুঝতে হবে যে আমাদের তরুণ প্রজন্ম যে ইতিহাসটা সঠিকভাবে জানেন, এবং গত 10-15 বছর ধরে আপনার বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাড়াবাড়ি হয়েছে, আপনার এমন একটা অবস্থা হয়েছে যে অনেকের ভিতরে বিরক্তি তৈরি হয়েছে।
কিন্তু এটাকে সঠিকভাবে জানানোটা আমাদের দায়িত্ব ছিল, এমন ভাবে জানানো যাতে তারা এটা বুঝতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ তারা কত বড় ঘটনা। আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছে, মানে আপনি বাংলাদেশের একটা পূর্ব পাকিস্তান, প্রথমে ছিল পূর্ব বাংলা, তারপর পূর্ব পাকিস্তান, তারপরে বাংলাদেশ, এবং এটা অনেক পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী ছিল। এবং এরকম পিছিয়ে পড়া, শোষিত, বঞ্চিত অনেক জনগোষ্ঠী, তারা বছরের পর বছর কিন্তু তারা তাদের মুক্তির সংগ্রাম করছে, তারা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি। আপনি দেখেন বেলুচিস্তান, আপনি দেখেন আয়ারল্যান্ডে, আপনি দেখেন কাতালোনিয়া, আপনি দেখেন পৃথিবীর অনেকগুলো জায়গাতে, মানে অনেকেই তাদের যে রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার, তারা বছরের পর বছর, দশকের পর দশক তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে। এবং আপনি দেখেন রোহিঙ্গাদের অবস্থা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে দুটো কারণ। একটা হচ্ছে যে শক্তিশালী একটা রাজনৈতিক সংগঠন ছিল আওয়ামী লীগের মতো, আর একটা হচ্ছে যে তার একটা খুবই মানে বিশ্বমানের একজন নেতা ছিল। এই দুটো কারণকে কিন্তু আপনাকে মানে মাথায় নিতে হবে। তাহলে পরে আপনি দেখেন যে কত বড় দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা। তিনি যখন মানে প্লেনে করে আহ, আহ, লন্ডন হয়ে, ভারত হয়ে বাংলাদেশে আসছেন, তখন তার মাথায় দুটো চিন্তা। একটা চিন্তা হচ্ছে, প্রথম চিন্তা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর একটা চিন্তা হচ্ছে যে ভারতীয় মানে বাংলাদেশের ভূখণ্ডে এখনো ভারতীয় সেনাবাহিনী তারা বিদ্যমান, সুতরাং এই ভারতীয় সেনাবাহিনী কত দিনের ভিতরে তার দেশে ফেরত যাবে। তা আপনি দেখেন যে বাংলাদেশকে, জি, আমি একটু সেই জায়গা থেকে প্রশ্ন করতে চাই, সেই ইতিহাসে মহানায়ক স্বাধীনতা স্থপতি, তার সঙ্গে আমরা কি সবকিছু যেভাবে মিলাচ্ছি, সে আওয়ামী লীগের 15.5 বছরের শাসন নিয়ে, লাস্ট যে 15.5 বছর টানা শাসন ব্যবস্থা, সেটি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। অবশ্যই অনেক ধরনের অপকর্ম করা হয়েছে, সেগুলো তো আর যেতে চাই না। সেইগুলোকে পুঁজি করে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার যে একটা প্রাণান্তকর চেষ্টা গত 1 বছরে, তাদের টার্গেটটি আসলে কি? মানে আমি আমি যদি একটু আপনাকে বলি, একটা কম্পারিজন নিয়ে আসি। 2024-এর 5 আগস্টের পরে যে 15 আগস্টটি এসেছিল আমাদের মাঝে, সেটিতে মানুষের মাঝে একটা ভয়ঙ্কর ভয়ের একটা পরিবেশ আশেপাশে জড়িয়েছিল। ঠিক 1 বছর পরে এসে আমরা দেখছি মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। হয়তো রাজপথে শোক র্যালি নামেনি, হয়তো 32 নম্বরে মানুষ যেতে পারেনি, তারপরে হয়তো যেত, কিন্তু যেভাবে ওইখানে একটি গোষ্ঠী দখল নিয়ে রেখেছে যে আসলে প্রতিহত করা হবে। কিন্তু এইভাবে কি মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব? আপনি যে ভয়ের কথা বলছেন, যে আমরা তো গত 5ই আগস্টের পরে যে ভয় ছিলাম, এখনো সেই ভয় আছে। যে কালকে প্রথম আলোর সেটা অবশ্যই আছে। পৃষ্ঠায় দেখেন যে 10 দিনে, প্রথম 10 দিনে, আগস্টের প্রথম 10 দিনে আপনার 9জনকে পিটিয়ে মারা হয়েছে। তা আমরা কি কোনো সভ্য দেশে আছি? হ্যাঁ, একটা মব তৈরি করে যে আপনাকে হত্যা করবে না, আমাকে হত্যা করবে না, তার নিশ্চয়। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে মানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি ভুল ভ্রান্তি করেছেন, তারপরে নির্বাচন ব্যবস্থায় মানুষ ভোট দিতে পারেনি, তারপরে দুর্নীতি হয়েছে, অনেক কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমে গিয়েছে। কিন্তু বঙ্গবন্ধু আর শেখ হাসিনা তো এক। বঙ্গবন্ধু তিনি ইতিহাসে, এর জন্য দায়ীও তো সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। আওয়ামী লীগ হ্যাঁ, বঙ্গবন্ধুকে সাইনবোর্ড হিসেবে নিজস্ব সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করেছে। শেখ হাসিনাও বঙ্গবন্ধুকে মনে করতে তিনি পারেননি যে এটি সমগ্র জাতির সম্পদ, সমগ্র জাতির বঙ্গবন্ধু। তিনি নিজের পিতা হিসেবে ইস্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং সেই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছেন। সেখান থেকেও তো একটা ক্ষোভের সঞ্চয় হয়েছে মানুষের মধ্যে, এবং মানুষ মনে করেছে যে হ্যাঁ, আসলে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান সম্ভবত শুধু আওয়ামী লীগের সম্পত্তি, আর শেখ হাসিনার পিতা। এর বাইরে মানুষ আর ভাবার চেষ্টা করতে পারেনি। না, আমি যেটা মনে করি যে আপনার শেখ হাসিনা, আওয়ামী লীগ, তাদের এই যে একটা মানে প্যারোকিয়াল, প্যারোকিয়াল মানে একটা সংকীর্ণ যে দৃষ্টিভঙ্গি। মানে একটা হচ্ছে যে এটাও ঠিক যে বঙ্গবন্ধুকে তো সবাই সমানভাবে রেকগনাইজ করেন। মানে বঙ্গবন্ধু যে মানের নেতা, হ্যাঁ, আপনি বঙ্গবন্ধু যে মানের নেতা, এবং আমরা যে তথ্যগুলো পাচ্ছি দেখেন 2013 সালে আপনার ব্রিটিশ ইতিহাসবিদ জ্যাকব এফ ফিল্ড তিনি একটি বই লিখেছিলেন যার শিরোনাম হচ্ছে উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, দি স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্ট্রি। সেখানে 41 জন, সারা পৃথিবীর 41 জন যে সামরিক বেসামরিক নেতা, তার ভেতরে আপনি দেখবেন যে নাম আছে
জুলিয়াস সিজার, উইনস্টন চার্চিল, মার্টিন লুথার কিং, চার্লস দা গল, আব্রাহাম লিঙ্কন, এই সারা পৃথিবীর মানে এত বড় মানুষের ইতিহাসের ভিতরে আমাদের ছোট্ট বাংলাদেশের একজন নেতা, হ্যাঁ, তার ভাষণ সেখানে স্থান পেয়েছে, কত বড় মাপের মানুষ তিনি। তারপরে আপনি তার যে 7ই মার্চের ভাষণ ইউনেস্কোতে, ওইটা একটা বিশ্ব ঐতিহ্য সম্পদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। হ্যাঁ, তো এইখানে ধরেন যে বঙ্গবন্ধুর যে মানে উচ্চতা, তার যে সাহস, তার যে দেশপ্রেম, তার যে অর্জন, নিজেকে বিলিয়ে দেওয়া, এটাকে সবাই তো সমানভাবে ধারণ করে না, এটাও সত্যি। আবার মানে আওয়ামী লীগ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এটাকে মনোপলি করে ফেলা উচিত, এটা কোনোভাবেই আওয়ামী লীগ কিংবা কারো মনোপলি করে ফেলা ঠিক না। কারণ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এটা সবার। এখন আপনি যদি এটাকে মানে আপনি মানে শুধুমাত্র বঙ্গবন্ধুকে একটা দলের ভিতরে সীমাবদ্ধ করে ফেলেন, মুক্তিযুদ্ধকে শুধুমাত্র একটা দলের সম্পত্তি বানিয়ে ফেলেন, তাতে করে হবে কি যে পুরো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু দুটোরই ক্ষতি হবে। সেই জায়গা থেকে আসতে পারে। আমি একটু ওই জায়গা থেকে যেতে চাই যে ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে আসতে পেরেছি কিনা, নিঃসন্দেহে আমি পারি না। আমি উল্লেখ করতে চেয়েছি 2024-এর 15ই আগস্ট ফেসবুকে একটা স্ট্যাটাস দিতেও মানুষ কুণ্ঠাবোধ করেছে, আমি দেখেছি। 1 বছরের মধ্যে এসে আজকে মনে করেন জাসদ প্রতীক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন, আরো কেউ কেউ হয়তো তাদের গণ্ডির মধ্যে থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপন করছে। আবার মানুষের যে ব্যক্ত ফেসবুকে আমি দেখলাম যে বন্যার ঢেউ বয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে, আর তো কোনো ওয়ে নাই। তার কারণটি হচ্ছে আমরা দেখলাম যে 14ই আগস্ট বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়ি এখন শুধুমাত্র একটা ফাঁকা ময়দান, তার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলো, এপিসি রাখা হলো, জলকা মানুষ সাজোয়া যান রাখা হয়েছে, ওইখানে বিএনপি নেতাকর্মী বা জামাত শিবিরের নেতারা তারা অবস্থান নিয়েছে, কেউ যেন যদি যায় প্রতিহত করা হবে। এই যে একটা অবস্থা, এগুলোর কি প্রয়োজন ছিল? আপনি কি আমাদেরকে একটু বলবেন যে মানে জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী। আবার বঙ্গবন্ধুর যে স্থাপনাটি ছিল, ঐতিহাসিক যে ভবনটি ছিল 32 নম্বর, সেটি গুড়িয়ে দেওয়ার পর মনে হচ্ছে সেটি আরো বেশি শক্তিশালী সাধারণ মানুষের কাছে, আর সরকারের কাছে ভয়ের মূর্ত প্রতীক। বিষয়টি এরকম না? আপনার 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 হ্যাঁ, আপনার সাথে আমি একমত। আপনার আগের প্রশ্নটা আমি একটু পুরোটা শেষ করি। যে আপনি বলছিলেন যে শেখ হাসিনা তার মানে যে শাসনামল সেটাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে, তার সময় দুর্নীতি হয়েছে, তারপরে আপনার গুম হয়েছে, এই জন্য মানুষের ভেতরে প্রচন্ড একটা ক্ষোভ ছিল। এখন আমার যেটা মনে হয় আসলে আপনি দেখবেন যে আমরা জেনে না জেনে মানে মুক্তিযুদ্ধ মানে দেশটাকে দুটো ভাগ করে ফেলেছি। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এখন এই যে ধরেন যে মানে আওয়ামী লীগের তরফ থেকে আমরা দেখেছি যে আপনার মুক্তিযুদ্ধকে নিয়ে তারা মানে আহ মনে করে যে মুক্তিযুদ্ধ তাদেরই সম্পদ, একমাত্র সম্পদ। মানে এই মুক্তিযুদ্ধের ভিতরে যে বামপন্থীরা আছে, মুক্তিযুদ্ধের মধ্যে যে কৃষক শ্রমিক সবাই আছে। এটা ঠিক যে আপনি যদি ইতিহাসের প্রামাণিক ইতিহাসের মধ্যে যান, তাহলে পরে আপনি দেখবেন যে ওই 1970 সালের নির্বাচনে মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ কিন্তু আওয়ামী লীগের। আবার প্রবাসী মানে প্রথম সরকার যেটা, সেটাও কিন্তু পুরো আওয়ামী লীগের। হ্যাঁ, আওয়ামী লীগের নেতৃত্ব দাবি করার অবশ্যই অবকাশ আছে, তাদের অধিকারও আছে, কিন্তু আওয়ামী লীগের ভেতরে যেটা সমস্যা, তাদের অনেক বেশি উদার হতে হবে, অনেক বেশি উদার হতে হবে মুক্তিযুদ্ধের স্বার্থে, দেশের স্বার্থে, বঙ্গবন্ধুর স্বার্থে। কারণ তারা মানে এই আওয়ামী লীগের যদিও মানে প্রধান নেতৃত্ব ছিল, কিন্তু তার সাথে সাথে কিন্তু অনেকেই আপনার 25শে মার্চ আপনার এমনও আছে, আমরা ইতিহাসের ভিতরে জানি যে জামাতে ইসলাম ছাড় অন্যান্য কিছু কিছু ইসলামী দল 25শে মার্চে যখন গণহত্যা ঠিক না, জেনোসাইড শুরু হওয়ার পরে কিন্তু তারা তাদের মন পরিবর্তন করে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে কিংবা মন থেকে সমর্থন দিয়েছে। এখন এই সকলকে যদি আপনি মানে অন্তর্ভুক্ত না করেন, তাহলে পরে কিন্তু মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, তারপরে যারা নেতৃত্ব দিয়েছেন সেটা সফল হবে না। এখন আমার যেটা মনে হয় যে শেখ হাসিনা যেহেতু মানে তার সময় আওয়ামী লীগের সময় নির্বাচনগুলো ঠিক মতো হচ্ছে না, আপনার জনগণ ভোট দিতে পারছে না, আপনার শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন করার সবগুলো পথ বন্ধ, এই এইটাতে আপনার টার্গেট যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা সুদূর প্রসারী সব পরিকল্পনা করেছে। এবং তারা শিক্ষা ক্ষেত্রে, বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে, তারপরে রাজনীতির ক্ষেত্রে তারা প্রচন্ড ভাবে অনেকগুলো ইউটিউব চ্যানেল নানাভাবে তারা মানে ভুল তথ্য দিয়েছে। আবার ধরেন যে আপনার গত সরকারের সময় যে সমস্ত মানে সুশাসন নিশ্চিত করা যায়নি, লুটপাট হচ্ছে, মানুষের ভিতরে ক্ষোভের সঞ্চার হচ্ছে, এর প্রেক্ষিতে তারা সেটাকে গ্রহণও করেছে।
হ্যাঁ, এবং এরকম একটা অবস্থায় 5ই আগস্টের পরে কি করেছে, তারা এই সুযোগটা নিয়েছে যে শেখ হাসিনার বাবা যেহেতু বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের পরে তিনি চালিয়েছেন, তিনিও ফ্যাসিস্ট। মানে এই যে এক ঢিলে দুই পাখি মার, মানে আপনি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। ধরেন যে সারা পৃথিবীতে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আপনার রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বামী বিবেকানন্দ একটা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। এই যে বড় বাঙালি বলতে আমরা কয়টা বাঙালি পাই? হ্যাঁ, তো তাদেরকে যদি আমরা বুঝতে না পারি, তাদেরকে যদি আমরা সম্মান না করি, তাহলে জাতি হিসেবে আমরা কি করে এগিয়ে যাব? এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা খুব সুকৌশলে আপনার জাতিকে বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে, এবং সেইটাতে আমাদের বড় দুটো দলের দায় আছে। হ্যাঁ, যে মুক্তিযুদ্ধে কে কতখানি ইয়ে করেছে, মানে অংশগ্রহণ করেছে, কে কতটা, মানে কার কৃতিত্ব কতটা, সেই ফাঁকে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী লাভবান হয়েছে। আপনি দেখেন যে 1975 সালের পরে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশে রাজনীতি করতেই পারত না, তারা কিন্তু বিএনপির উপর ভর করে রাজনীতি করেছে। এখন তারা বিএনপিকেও ছুটে ফেলে দিয়েছে। এবং এই যে সময়কাল আপনার 1975 সালের পর থেকে মুক্তিযুদ্ধ বিরোধী যে আপনার শক্তি তারা রাজনীতি করার সুযোগ পেল, তারা কৌশলে বিএনপির সাথে থেকেছে, আবার কখনো কখনো তারা আওয়ামী লীগের সাথেও তারা কিন্তু লিয়াজোগ করেছে। 1986 সালের নির্বাচন, তারপর আপনি ধরেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন হয়েছিল সেখানেও তারা ছিল কৌশলে, কিন্তু তারা, কারণ তাদের একটা লেজিটিমেসির সমস্যা আছে। আমি এই জায়গাতে একটু প্রশ্ন করি, মানে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি যদি বলছেন এটি ঐতিহাসিক সত্য, ঠিক এই অবস্থায় এসে বঙ্গবন্ধুর ক্ষেত্রে অন্তত বিএনপির যে অ্যাক্টিভিটিস, যেমন 32 নম্বরে 14 আগস্ট রাতে বা সারাদিন আমরা দেখলাম তাদের নেতা কর্মী উপস্থিতি, তো বিএনপি কি এটা খুব জরুরি ছিল যে আওয়ামী লীগ তো এমনি মাঠে নেই, যদি বিক্ষিপ্ত ভাবে কেউ শ্রদ্ধা নিবেদন করতে যায় বা যেতে পারতো না, পুলিশ বাধা দিত বা সেখানে জামাত শিবির ছিল, বিএনপি নেতাকর্মীদের উপস্থিতির কি প্রয়োজন ছিল? এটি করে কাদের, মানে কাদের কাছ থেকে কৃতিত্বটা নিতে চাইলো, কাদের আস্থাভাজন হতে চাইলো? এটি না করলে কি খুব সমস্যা হতো বিএনপির? আপনি যদি আওয়ামী লীগের 100 নেতাকর্মীর সাথে আপনি মানে মিথস্ক্রিয়া করেন, কিংবা বিএনপির 100 নেতাকর্মীর সাথে মিথস্ক্রিয়া করবেন, আপনি দেখবেন যে দুই দলের পরস্পরের ভেতরে চরম একটা বিদ্বেষ এবং ঘৃণা তৈরি হয়েছে। এবং একটা সময় আমরা শুনতাম, একটা সময় আমরা দেখতাম 80-90 দশকে যে আপনার আওয়ামী লীগ বিএনপি, ছাত্র দল ছাত্রলীগ, তারা রাজনীতি করলেও তাদের ভিতরে পারস্পরিক বন্ধুত্ব সামাজিকতা মোটামুটি ছিল। কিন্তু 2013-14 সালের পর থেকে এই যে আপনার আওয়ামী লীগ বিএনপি কিংবা ছাত্রলীগ ছাত্র দল পারস্পরিক বন্ধুত্ব সামাজিক বন্ধন, এই জায়গাটাও কিন্তু বেশ খানিকটা নষ্ট হয়েছে। যার প্রেক্ষিতে একটা দেশের ভিতরে আপনি কিন্তু এই যে প্রতিহিংসা এবং পারস্পরিক বিদ্বেষের রাজনীতি করলে এটা সুযোগ নেবে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব 3-4 দিন আগেই বলেছেন সাংবাদিকদের কাছে যে কেউ যদি শেখ মুজিবুর রহমান, তিনি বঙ্গবন্ধু বলবেন না, শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে চান, 15 আগস্ট কর্মসূচি পালন করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনি আইনের অধ্যাপক, সব আইন আপনাকে জানতে হবে এমন কোনো কথা নাই, তারপরে একটু জানার চেষ্টা করছি বাংলাদেশে কোন এমন আইন আছে যে একজন বিশেষ ব্যক্তির প্রতি ব্যক্তিগত জায়গা থেকে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তাও যদি হয় তারা শ্রদ্ধা নিবেদন করবে, তাদেরকে আইন দিয়ে আটকানো হবে? আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তারা ব্যানার নিয়ে নামতে পারবে না বা তাদের রাজনৈতিক নেতা কর্মীরা নামতে পারবে না, কিন্তু সাধারণ মানুষ যদি কোনো কর্মসূচি গ্রহণ করে তাদেরকে কোন আইনে আটকানোর কথা বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন? আপনার কি এমন কোন আইনের কথা জানা আছে বাংলাদেশে? এরকম কোন আইন মানে কিভাবে হবে? আইন তো হয় মানুষের ভালোর জন্য, মানে আপনার কি বলে কালেকটিভ, মানে আইন ইউজুয়ালি লজ আর এনাক্টেড টু প্রমোট কালেকটিভ ওয়েলফেয়ার অফ দ্য পিপল, কিংবা মানুষের ভেতরে যে মানবিকতা, তার যে আবেগ, তার যে শোক প্রকাশ, সেইটাকে বাধা দেওয়ার জন্য কোনো দেশে কোনো আইন হয় না। হ্যাঁ, আপনি 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 যখন এই প্রেস সচিব এই কথা বলছেন, তখন তো তিনি প্রকাশ করছেন তিনি প্রচন্ডভাবে অসভ্য। প্রেস সচিব যখন এই কথা বলছেন তখন বোঝা যাচ্ছে প্রচন্ডভাবে অমানবিক, হ্যাঁ, একটা পাশবিক, একটা মানে বিকৃত একটা মনোভাবের অধিকারী এই মানুষ। কারণ আপনি আপনার ভাই মারা গিয়েছে, আপনার পিতা মারা গিয়েছে, কিংবা আপনি যাকে চেনেন না একটা মানুষ মারা গিয়েছে, তার প্রতি আপনি শোক প্রকাশ করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আপনি যদি ধর্মীয় ভাবে মুসলমান হলে আপনি সেটা বলবেন, তাই না? তো এখন আপনি যার কথা আমরা বলছি তিনি হচ্ছে মানে বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের জাতির পিতা। তো তার আপনি
আপনি সেই 32 নম্বর আপনি গুড়িয়ে দিয়েছেন। প্রথমত 5ই আগস্টে তো সেটা ভাঙা হয়েছে, তারপরে 6 মাস পরে আপনি সেটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন, কিচ্ছু নাই সেখানে। সেই জায়গাতে মানুষ গিয়ে একটু ফুল দেবে কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে, সেইটাকে যদি আপনি বলেন যে সেটাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে এর চেয়ে অসভ্য, এর চেয়ে অমানবিক, এর চেয়ে বর্বর আর কোনো কিছু ধরতে পারে না। আমার শেষ একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে যদি মাঝখানে আপনাকে জিজ্ঞেস করছি, হয়তো আপনি উত্তর দিতে খেয়াল নেই, 2024 যে 15 আগস্ট ছিল, এক বছরের মধ্যে যা কিছু আমরা দেখছি, বা বিশেষ করে এবার 15 আগস্টে সাধারণ মানুষের এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনাকে মনে হয় যে আমরা আগে বলেছি যে ভয়ের পরিবেশ তো অবশ্যই রয়েছে, আপনি নিজেই বলেছেন এখনো রয়েছে, কিন্তু এই জায়গাগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পারছি কিনা যার যার জায়গা থেকে, যে না অন্তত মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বঙ্গবন্ধুর ক্ষেত্রে কোনো আপোষ নয়, একটা ঘন ঘন অন্ধকার ছিল, মানুষ একটা ঘোরের মধ্যে ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে কিনা, অথবা খুব দ্রুত বেরিয়ে আসবে কিনা? আমার যেটা মনে হয় যে পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন যে আহ মানুষের যে সততা, মানুষের যে সাহস, মানুষের যে দেশপ্রেম, কিংবা মানুষ যদি আসলে মানে মানুষের নানা রকম কাজ হয়, যে কেউ হয়তো বা দেশের জন্য জীবন বিলিয়ে দেয়, কেউ হয়তো বা আপনার ধ্রুপদী সাহিত্য রচনা করে, কেউ হয়তো বা সমাজের জন্য কিছু করে। এই যে প্রত্যেকটা ব্যক্তি, তারা যে মানুষ তাদের স্মরণ করে, কি জন্য করে? তাদের মানে কারো ধর্মীয় কাজ, কারো আধ্যাত্মিক কাজ, কারো সাহিত্যিক কাজ। মহাত্মা গান্ধীকে স্মরণ করে, নেলসন ম্যান্ডেলাকে স্মরণ করে, তারপরে মার্টিন লুথার কিংকে স্মরণ করে। কারণ বঙ্গবন্ধুকে কেন স্মরণ করবে? স্মরণ করবে এই জন্য, তিনি তার মানে জীবনের সবকিছু ফেলে শুধুমাত্র বাংলাদেশ নামক রাষ্ট্রটা, এইটাকে আপনার স্বাধীন করার জন্য তার জীবনকে উৎসর্গ করছে। 12টি বছর তিনি কাটিয়েছেন তার জেল। তারপরে তার অসংখ্যবার তিনি নির্যাতনের শিকার হয়েছে। তিনি পাকিস্তান যে আপনার এত বড়, মানে এখনো বলা হয় যে পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য বেস্ট আর্মি, তার বিরুদ্ধে লড়াই করে নেতৃত্ব দিয়ে এরকম একটা, এবং আপনার বাঙালি বাঙালি অনেক যারা আছে, বাঙালি এলিট, মানে আমাদের বাংলাদেশের এলিট অনেকের মধ্যে আপনি হাস্যরস কিংবা ঠাট্টা করে বলে যে বাঙালি তো ভীরু জাতি, এরা আবার কি যুদ্ধ করবে, এরা আবার কি ক্রিকেট খেলবে। কিন্তু আপনি দেখেন যে বঙ্গবন্ধু এই ভীরু জাতিকে উৎসাহিত করে, তাদের সাহসী করে, এই পাকিস্তানের মতো একটা মানে বিশাল আর্মি, এবং তার পেছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তার পেছনে চীন, সেটাকে যে আমরা অর্জন করলাম, তো তাকে স্মরণ করবেন না? আপনি কাকে স্মরণ করবেন? আপনি কি ওই অসভ্য প্রেষ্যযুগকে স্মরণ করবেন না? অনেক অনেক ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কার্জন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে। দর্শক, শেষ করছি, যাওয়ার আগে আরো একবার অতল শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের প্রতি, যারা 75-এর 15 আগস্টে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।